রপ্তানি আয়ে ইপিবির হিসেবে বড় গরমিল ধরা পড়েছে। গত অর্থবছরের ১০ মাসে পণ্য রপ্তানির যে তথ্য প্রকাশ করা হয়েছে, প্রকৃত আয় তার চেয়ে প্রায় $14 বিলিয়ন কম। কেন্দ্রীয় ব্যাংক রপ্তানি আয়ের এই তথ্য প্রকাশ করেছে। এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ডক্টর এম মাসরুর রিয়াজ। ডক্টর রিয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। একটি বড় দুঃখজনক ঘটনা হচ্ছে যে বাংলাদেশের রপ্তানি আয়ের হিসাবে একটি গরমিল ধরা পড়েছে। ভুলটি বলা হচ্ছে ইপিবির পক্ষ থেকেই হয়েছে, ইপিবির প্রান্তেই হয়েছে ভুলটি। প্রশ্ন হচ্ছে যে ভুলটি এই গত 10 মাসের হিসাবের কথা আলোচনা করছি এবং যেসব কারণ দেখানো হচ্ছে, অর্থাৎ যে পরিমাণ পণ্য রপ্তানি করা হয়েছে এবং যে পরিমাণ অর্থ দেশে ফিরে এসেছে, তার একটা বড় ধরনের গরমিল ছিল বলেই সংকটটা হয়েছে। এবং কখনো কখনো বলা হচ্ছে যে স্যাম্পল যখন কোনো পাঠানো হয়েছে সেটাকেও এক্সপোর্ট হিসাবে ধরা হয়েছে, রপ্তানি হিসাবে গণ্য করা হয়েছে। এই 10 মাস শুধু নয়, তো এর অতীতেও কি হিসাবে কোনো গোলমাল হয়েছিল কিনা সেদিকে নজর দেওয়া দরকার কিনা? ধন্যবাদ। এটা নিঃসন্দেহে আজকে যেটা আনুষ্ঠানিকভাবে জানা গেল, সেটা আমাদের সবার উদ্বেগটাকে আরো গভীর করে তুলল। কারণ এই যে আমাদের অর্থনৈতিক পরিসংখ্যান, এর কিছু কিছু জায়গায় বেশ কিছু গরমিল আছে, এরকম কিন্তু গত কয়েক বছর ধরেই একটা আলোচনা হচ্ছিল। জি। এবং সেই যেগুলো নিয়ে আলোচনা হচ্ছিল তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর ছিল আমাদের এক্সপোর্টস, টোটাল এক্সপোর্টস। জি। এবং এইটা বিশেষ করে গত 1-1.5 বছর ধরে যখন আমরা কিছু ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জের মধ্যে আছি, যার ফলশ্রুতিতে ইম্পোর্ট কম্প্রেশন, ডলারের অ্যাভেলেবিলিটির সমস্যা এবং তার সাথে সাথে আমাদের গ্যাস, যে সাপ্লাই, গ্যাসের আপনার ডিসরাপশন, এগুলোর পরিপ্রেক্ষিতে যখন দেখা যাচ্ছিল এক্সপোর্ট ক্রমাগত বাড়ছে, আমরা ইন্ডাস্ট্রি লিডারদের থেকেই শুনছিলাম যে এটা কিভাবে সম্ভব। আমাদের ইন্ডাস্ট্রি, ফার্ম লেভেল, কোম্পানি লেভেল এক্সপোর্ট ডেটা তো এটা বলছে না। কারণ এই ব্যারিয়ার গুলা যেগুলোর সম্মুখীন আমরা গত 1-2 বছরে, সেগুলোর মাথায় রেখে এইভাবে এক্সপোর্ট বাড়া সম্ভব না। সুতরাং আজকে সেটার একটা স্বীকৃতি আসলো যে এই প্রবলেমটা নিঃসন্দেহে একটা ভ্যালিড প্রবলেম। তো প্রবলেমটা আমি যেটা বলতে চাই, দেখেন, ইপিবি না বাংলাদেশ ব্যাংক না এনবিআর, এই তিনটার মধ্যে সবসময় এটা বহু দশক ধরেই এদের মধ্যে একটু তথ্যের গরমিল বা ডিফারেন্স থাকে। জি। এটা অস্বাভাবিক কিছু নয়। এটার কারণটা হলো যে এক্সপোর্ট যেটা ইপিবি রিপোর্ট করে, সেটা হলো এক্সপোর্ট অর্ডারের ভিত্তিতে, যে জি। এক্সপোর্ট অর্ডারটা জি। রেজিস্টার্ড হয়। সেই এক্সপোর্ট অর্ডারের যে অংশটা বাংলাদেশ, যখন এটা বাংলাদেশ এক্সিট করে, মানে এক্সপোর্ট এক্সিট পয়েন্ট, সেইখানে যেই ভ্যালুটা রেকর্ডেড হয় সেটা এনবিআর বা কাস্টমস এর কাছে। আর এক্সপোর্ট রিসিট, মানে আমরা যে এক্সপোর্ট পেমেন্টটা যখন পাই, জি। সেটা বাংলাদেশ ব্যাংক রিপোর্ট করে। এখন এই এক্সপোর্ট, ধরেন যখন অর্ডার আসলো আর এক্সপোর্ট রিসিট, এর মধ্যে ছোটখাটো পার্থক্য, টাইম ল্যাগ, এটা থাকাটা থাকবে। অস্বাভাবিক না। থাকবে। কিন্তু তাই বলে $14 বিলিয়ন যে ডিফারেন্স, এটা অসম্ভব বিষয়, নিশ্চয়ই। ডিফারেন্সটা। আবার এই ডিফারেন্সটা 1-2 মাসেরও না, বলা হচ্ছে 10 মাসের। তার মানে কি, যে টাইম ল্যাগ থাকে, যে অনেক সময় টাকাটা আসতে একটু দেরি হয় টার্মস অফ ট্রেড, এলসি পেমেন্টের কন্ডিশনের উপর, কিন্তু তাই বলে তো 10 মাস দেরি, 8 মাস দেরি, 6 মাস দেরি হবে না। সুতরাং এখন যেটা আমরা দেখলাম এটা ভয়াবহ। কারণ এই তথ্যের ভিত্তিতে এই এক্সপোর্টে আমি কত অর্জন করছি, এক্সপোর্ট ইনকাম কি, এটার ভিত্তিতে কিন্তু অনেক অর্থনৈতিক রাষ্ট্রীয় সিদ্ধান্ত হয়ে থাকে, অনেক নীতিগত সিদ্ধান্ত হয়ে থাকে। সুতরাং এই তথ্যের ভিত্তিতে আমরা জেনে বা না জেনে যে সিদ্ধান্তগুলো নিয়েছি, যেমন আমার ফরেন এক্সচেঞ্জ রেজিমকে আমি কিভাবে হ্যান্ডেল করব, জি। আমার ব্যালেন্স অফ পেমেন্টের যে ভারসাম্য, যেটা গত 2 বছর ধরে আমরা একটা ডিফিকাল্ট অবস্থায় আছি, সেটাকে কিভাবে আবার স্টেবিলাইজ করব, আমার ডেট, বৈদেশিক ঋণ, যেটা নিয়ে গত কয়েক বছর ধরে ব্যাপক আলোচনা, কনসার্ন, এবং এটার বৃদ্ধি দেখা যাচ্ছে যে একটা অত্যন্ত ফাস্ট রেটে হচ্ছে। ডক্টর মাসরুর রিয়াজ, আপনি যথার্থই বলছেন যে আসলে যদি তথ্য পরিসংখ্যানের হিসাবে গরমিল থাকে তাহলে অনেক রকম সংকট দেখতে পারে, এবং এটা প্রায়শই কিন্তু বলা হয়ে থাকে যে বাংলাদেশের পরিসংখ্যানের কতখানি অথেন্টিসিটি আছে নিয়ে প্রায় প্রশ্ন তোলা হয়। এবং এই যে কথাটা বলছিলেন যে এনবিআর একভাবে হিসাব করে, বা ইপিবি আরেকভাবে হিসাব করছে, তাই তো?
আবার যখন আপনি যদি এফডিআর কথা চিন্তা করেন, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, সেই হিসাবেও কিন্তু গরমিল আছে। এটা সবসময় যে বাংলাদেশ ব্যাংক এক হিসাব করছে, বোর্ড অফ ইনভেস্টমেন্ট আরেকভাবে চিন্তা করছে, হিসাব করছে। এই হিসাবগুলোর মধ্যে কিন্তু একটা সমন্বয় আনা দরকার, তা না হলে এই সংকটটা আসবেই বা থাকবেই চিরকাল। ভবিষ্যতে যাতে এই জাতীয় কোনো রকম সংকট দেখা যায়, পরিসংখ্যান তথ্য যত রকমের হিসাব নিকাশ করা হয়, তাহলে কীভাবে করা উচিত? নিশ্চিত, নিঃসন্দেহে এই যে ডিফারেন্সটা আছে, আমি যেটাই বললাম, এই ডিফারেন্স কিন্তু নতুন নয়, এটা অনেক বছর ধরেই আছে। এবং একটা লেভেল অফ ডিফারেন্স থাকাটা মানে একটা রেশনাল লেভেল অফ ডিফারেন্স থাকাটা খুব অস্বাভাবিক নয়, কারণ তিনটা এজেন্সি তিন রকম ভেরিয়েবলের ভিত্তিতে এক্সপোর্ট রিপোর্ট করছে। কিন্তু আমাদের যেটা নেওয়া উচিত আমি মনে করি সেটা হলো বাংলাদেশ ব্যাংকের কাছে এক্সপোর্ট রিসিট, কারণ আমি কত অর্ডার পেলাম, কত এক্সপোর্ট করলাম, আমার দিন শেষে আমার এক্সপোর্ট আর্নিং কত হলো, সেটা তো আমি এক্সপোর্ট রিসিট বা এক্সপোর্ট থেকে যে আমি পেলাম, টাকাটা পেলাম, সেটার উপরই নির্ভর করবে। এবং সেই রিপোর্টিংটা হিস্টোরিক্যালি বাংলাদেশ ব্যাংক করে এসছে। তবে এটা শোনা যাচ্ছে যে গত কিছুদিন ধরে বাংলাদেশ ব্যাংক এই এক্সপোর্ট রিপোর্টিংটা করার ক্ষেত্রে ইপিবির যে ডেটাটা, সেটাকে ধরেই এক্সপোর্ট রিপোর্টিং করেছে। সুতরাং সেই জায়গায় দ্বিতীয় গরমিলটা হয়েছে। প্রথম অস্বাভাবিক গরমিল বা সমস্যা হলো ইপিবি এত এক্সপোর্ট কিভাবে দেখালো, কোত্থেকে আসলো, যেখানে ইন্ডাস্ট্রি ইনসাইডাররাই বলছে এটা তো অসম্ভব। দ্বিতীয় হলো বাংলাদেশ ব্যাংক তার যে হিস্টোরিক্যাল বা ট্র্যাডিশনাল প্র্যাকটিস, যেটা রাইট প্র্যাকটিস ছিল, যে এক্সপোর্ট রিসিটের ভিত্তিতে এক্সপোর্ট ফিগার রিপোর্ট করতো, সেটা থেকে সরে এসে ইপিবির ফিগারটাকে কেন দেখালো, এটা আমার বোধগম্য নয়। এবং সেটা দেখাতে গিয়ে আরেকটা প্রবলেম হয়েছে, এই যে এক্সপোর্টের যে ডিফারেন্স, ইপিবিটা অনেক বেশি আর রিসিট এসছে কম, এক্সট্রাটা ওই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট বলে একটা অংশ আছে, ব্যালেন্স অফ পেমেন্ট, সেখানে নেগেটিভ হিসেবে দেখানোর কারণে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টটা বেশ বড় নেগেটিভে চলে গেছিল গত 1-1.5 বছরে, যে এখন দেখেন একটার সাথে আরেকটা মিলে যাচ্ছে। সুতরাং এই দুই প্র্যাকটিস থেকে বেরিয়ে আসতে হবে, এবং আমরা যদি সত্যিকার অর্থে এক্সপোর্ট থেকে কতটুক বেনিফিট হয়েছি সেটার উপর ভিত্তি করে এক্সপোর্টকে দেখতে চাই, তাহলে এক্সপোর্ট রিসিট টাকা কত পেলাম সেটাকেই আমাদেরকে ধরতে হবে মূল মানদণ্ড হিসেবে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর এম মাসুদ রিয়াজ, আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।